হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স। কোথায় পাবো তারই পরবর্তী অংশ নিয়ে চলে এসেছি। এখানে একটা কথা বলা দরকার যে পুরো গল্পর বইটাই প্রোটাগনিস্ট হিসেবে আমি করে লেখা হয়েছে, তাই জন্য আমি লেখক বলেছি। কিন্তু আসলে এই চরিত্রের যে গল্প বলছেন তিনি হচ্ছেন কথক। তিনি লেখক হতে পারেন বা অন্য কেউ হতে পারেন, কিন্তু এটা প্রোটাগনিস্ট আমি হিসেবে বলা, সো আমি এখন থেকে এটা কথক বলে ব্যবহার করব। যেটা লেখকও হতে পারেন বা লেখক অন্য কারো চরিত্রকে নিজের মতন করে বলছেন, নিজের কথায় বলছেন, কিন্তু আসলে সেই চরিত্রটি হয়তো আলাদা। তার সঙ্গে হয়তো লেখকের বাস্তবিক কোনো এরকম অভিজ্ঞতা হয়েই ছিল না। তো দেখা যাক এবার কি। আমরা আগে শুনলাম যে শান্তিনিকেতনে পৌষ উৎসবে আসছেন এবং তখন ওনার মনে পড়ে যাচ্ছে বীরভূমের মলুটি গ্রামে ওনার একটা হোলি খেলার একটা অভিজ্ঞতার কথা, এবং সেই হোলিটা কিন্তু রঙের হোলি ছিল না, রক্তের হোলি ছিল। শুনি আমরা এখন যে সেই গল্প কিভাবে আমাদের সামনে কথক পরিবেশন করেন। বলজ্জুতে অন্ধকারে যাত্রা শুরু হয়েছিল। এক গাড়িতে কয়েকটি শিশুকে নিয়ে গৃহিণী, আর এক গাড়িতে আমি আর বড় কর্তা, তার কোলে একটি ঘুমন্ত শিশু। দুই চাকা গাড়ি, সামনে পিছনে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। একেবারে পিছন দিকে বসেছিলাম, তাই আকাশটা তবু চোখের ওপর ছিল। শুকতারাটা চিনতে পারিনি, কিন্তু নাম না জানা সেই তারাটা দেখেছিলাম, যেটা অনেক নিচে চরকির মতো পাক খেয়ে ঘোরে আর ঝিলিক দিয়ে দিয়ে ওঠে লাল হলুদ নীল রঙে। তাকে দেখে বুঝতে পেরেছিলাম যাত্রা পশ্চিমে। মাঝে মাঝে দেখেছিলাম চোখের সামনে পাহাড়ের মতো উঁচু কালো রেখা। গরুর গাড়ি ধীরে ধীরে সেইখানে উঠছিল, আবার নিচে গড়িয়ে নামছিল। কখনো কখনো দূর অন্ধকারে আকাশের তারার গায়ে ঠেকানো খোলা জায়গায় কি যেন অস্পষ্ট হয়ে ঢেউ খেলে যাচ্ছিল। আন্দাজ করেছিলাম ধানের ক্ষেত, আর চিনতে পেরেছিলাম তারা ছিটানো আকাশতলায় তাল গাছের সারি। কখনো কখনো জলের শব্দ, গরুর পা আর গাড়ির চাকায় ছপ ছপ চলকে যাওয়া। সেই সঙ্গে বিশেষ করে সানার গলায় বলদ শাসনের ভাষা। ই দেখ দেখ কেনে, কানার মরণ দেখ গ, অরে ও রাস্তা ছেড়া জালছিস কুতা, হ্যাঁ? আয় 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 হত্যারি। তারপরেই পাচন বাড়ির ঠাস ঠাস। সেই অন্ধকার, সেই আকাশ নক্ষত্র, সেই চড়াই উতরাই, অস্পষ্ট ধান ক্ষেত, তালের সারি, বিচিত্র ভাষা আর শব্দ, সব মিলিয়ে আমি যেন ছিলাম এক স্বপ্নের ঘোরে। কেবল মাঝে মাঝে জিজ্ঞাসা জবাব আপন মনে চলেছিল, কোথায় চলেছি? এক নতুন রাজ্যে, নাম তার মলুটি। কখন এক সময় যেন বড় কর্তা বলতে আরম্ভ করেছিলেন, মলুটি কথা কোথা থেকে এলো জানো? এলো মৌলিক্ষা থেকে। যখন বিদেশিদের সঙ্গে কথা বলতেন তখন রায়মশাইয়ের ভাষা আলাদা। তখন এক রঙের কথা নয়, এক সীমানায় বাঁধা নয়, তখন সীমাহীন সার্বজনীন বাংলা। জিজ্ঞেস করেছিলাম, মৌলিক্ষা কি? বলেছিলেন, দেবী, রাজবংশের অধিষ্ঠাত্রী। মা মৌলিক্ষা রাজবংশের দেবী, গ্রামদেবীও তিনি। ইনি তান্ত্রিক দেবী। মৌলিক্ষা থেকে গ্রামের নাম মলুটি। শোনো, তোমাকে রাজবংশের কাহিনী বলি। গাড়ি চলেছিল ধিকিয়ে ধিকিয়ে, উঁচুতে নিচুতে, আকাশ জোড়া তারা ছিটানো, বাতাসে শীতের আভাস। তখন এক রূপকথা শুনেছিলাম। যদি রাজা না থাকে তবে রাজার কথা বলবে কেমন করে? তারও আগে বলো রাজা কেমন করে হয়। শোনো, এই রকম করে হয়। সে অনেক 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 দিনের আগের কথা, প্রায় 300 বছর হবে। দিল্লির বাদশাহ তখন ছোটখাটো কেউ না, মস্ত শাহানশাহ। সেই সময় এই রাড়ের এক গ্রামে থাকতো এক ব্রাহ্মণ। তিনি বড় গরিব, সামান্য ধান জমি, তাতে বছর কুলায় না। কোনো রকমে তবু দিন গুজারি চলে দুধে আর ভাতে। দুধ কোথা থেকে আসে? না, ব্রাহ্মণের গরু ছিল কয়েকটি। এমন অবস্থা ছিল না যে রাখাল রেখে গরু চড়ায়, ছেলেই গরু চড়াতো মাঠে মাঠে। ঘরে তো গরুর খাবার ছিল না, মাঠের ঘাসেই পেট ভরানো। তা সে যাই হোক, ছেলে গরু চড়িয়ে বেড়ায়, অবসর সময় পাঠ নিয়ে থাকে। সেই ছেলে গরু চড়াতে চড়াতে একদিন ক্লান্ত হয়ে পড়েছিল, তাই গাছতলাতে গিয়ে শুয়েছিল। তখন গাছতলাতে ছায়া ছিল। তারপর ছায়া সরতে সরতে রোদ ছেলের মুখের ওপর এসে পড়ল। আহা, সারাদিনের রাখালি কাজ, তাতে একটু নিদ্রা, রোদের মায়া দয়া নেই, মুখের ওপর এসে পড়ল। কে একটু ছায়া দেবে? দেবে, যার দেবার সেই ছায়া দিতে এলো। কালো বিশাল নাগ, তার প্রকাণ্ড ফনা মেলে। কোথা থেকে এলো সে কথা জিজ্ঞাসা করো না। ছেলের মাথার কাছে কুণ্ডলি পাকিয়ে ফনা তুলে ছত্রধর হলো। ছেলে তখন সুখে ঘুমোতে লাগলো, কিছুই জানতে পারল না। তারপরেতে সেই পথ দিয়ে যাচ্ছিলেন তখন এক সন্ন্যাসী। তিনি দেখতে পেলেন কালীয় নাগ ফনা ছড়িয়ে ছত্রধর হয়েছে। তখন তিনি আর চলতে পারলেন না, কথা বলতে পারলেন না। প্রাণ ভরে মুগ্ধ হয়ে সেই কচি মুখখানি দেখতে লাগলেন। মনে মনে বললেন, এ তো যে সে ছেলে না, এ তো যেমন তেমন ব্যাপার না।
এই ভাগ্যমন্ত ছেলেটিকে জানতে হয়? তাই তিনি ঠায় দাঁড়িয়ে রইলেন। সেই আশ্চর্য ব্যাপার দেখলেন। তারপরে সেই ছেলে নড়ে চড়ে উঠল। ঘুম ভাঙতে চলেছে তার। অমনি কালো নাগ ফনা গুটিয়ে নিশ্চুপে একদিকে চলে গেল। ছেলে ঘুম থেকে উঠে বসলো। তখন সেই দণ্ডী সন্ন্যাসী এসে জিজ্ঞাসা করলো, বাছা, তোমার বাড়ি কোথায়? আমাকে একটিবার সেখানে নিয়ে চলো। ছেলে ভাবে ইনি আবার কে? তবে সন্ন্যাসী মানুষ, বাড়ি যেতে চান, ভালো। সে তাকে নিয়ে বাড়ি গেল। ছেলের মা ছিল ঘরে। দণ্ডী সাধু মাকে বলল, আজ আমি এক অদ্ভুত ব্যাপার দেখেছি, তাই বলছি তোমার এই ছেলে রাজা হবে। তার আগে ওকে আমি দীক্ষা দেব। দীক্ষা দিয়ে সীমানা না বাঁধলে ওর বিপদের সম্ভাবনা আছে। কাশীতে আমার বাস। সন্ন্যাসীর পরিচয় পেয়ে মা খুশি হলেন। সন্ন্যাসী তখন সেই ছেলেকে দীক্ষা দিয়ে চলে গেলেন। যাবার সময় বলে গেলেন, সময় হলে আমি নিজেই আসব। তারপরে দিন যায়, রাত্রি আসে, মাস যায়, বছর ঘোরে। ছেলে একদিন তেমনি গরু চড়াচ্ছে। হাপুস করে এক পাখি কোথা থেকে উড়ে এসে বসে একেবারে ছেলের হাতে। আহা, কি সুন্দর পাখি! যেন সোনা দিয়ে পাখা মোড়ানো। সোনালি এক বাজ, তার এক পায়ে আবার একটা ছেঁড়া সোনার সরু শিকল। কার পাখি, কোথা থেকে এলো তা কে জানে। যেখান থেকেই আসুক, এমন সুন্দর পাখি সে ছাড়বে না। শিকল ধরে বুকে করে বাড়ি নিয়ে এলো। এদিকে কি হয়েছে? দিল্লির বাদশাহ তখন সফরে বেরিয়েছে। তার তাঁবু পড়েছে সেই গ্রামের বাইরে বন মাঠের ধারে। আসলে সেই সোনালী বাজ পাখি বাদশার নিজের। বড় আদরের পাখি, সোহাগের ধন। কোন বিদেশ থেকে নাকি অনেক দামে কেনা, কিন্তু দাম দিয়ে তার যাচাই হয় না। বাদশার সে চোখের মণি, নিজের হাতে খাওয়ায়, কাছে কাছে রাখে। সেই বাজ হারিয়ে তো বাদশার আহার নিদ্রা গেছে। খোঁজ খোঁজ, কোথায় গেল সোনার বাজ? লোক, লস্কর, সেপাই সবাই ছুটাছুটি করে, কোথাও খুঁজে পায় না। এদিকে বাদশাহ সকলের গর্দান নিয়ে টানাটানি করে, হয় বাজ নয় জান। কিন্তু ছেলে তো সেসব খবর জানে না। সোনালী বাজকে সে খাওয়ায়, চালার বাতার খাঁচায় ঝুলিয়ে দোল দেয়। তখন বাদশাহ ঘোষণা করে, যে তার বাজ এনে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। তখন আর সেপাই লস্কর নয়, কেবল 10টা গাঁয়ের লোক এসে খোঁজে খোঁজে লেগে যায়। লাগতে লাগতে সেই বাজ পাওয়া যায় ছেলের মামা বোনের বাড়িতে এসে। এসে দেখে ভাগ্নের হাতে বাজ। মামা অমনি সেই বাজ নিয়ে বাদশার কাছে যেতে চায়, কিন্তু ভাগ্নে বেঁকে বসে, না, বাজ সে কাউকে দেবে না। মামা দেখলো বেগতিক, তখন সে ভয় দেখায়। ছেলের মাও ভয় পায়, বলে বাদশা বলে কথা, প্রাণ রাখবে না, ফিরিয়ে দেওয়াই ভালো। ছেলে তবু বাঁকা, কথা শোনে না। মামা বুঝলো ছেলে বড় তেরা। তখন পুরস্কারের কথা বলে বাজ সহ ভাগ্নেকে নিয়ে গেল বাদশার তাঁবুতে। যাক, নিজের না হোক, ভাগ্নেরই না হয় পুরস্কার লাভ হোক। বাদশা তো বাজ ফিরে পেয়ে আহ্লাদে আটখানা। ছেলেকে কি দিয়ে খুশি করবে তাই ভেবে বলে, বেশ, আমি খুশি হয়ে বলছি, কাল সূর্য উঠলে তুমি ঘোড়ায় চেপে ছুটবে। যতখানি পাক দিয়ে ঘুরে আসতে পারবে সব তোমাকে দান করব। পরদিন যেমনি আকাশে সূর্য উঠল, ছেলে ছুটলো ঘোড়া নিয়ে। সাঁঝবেলাতে ছেলে যখন তাঁবুতে ফিরে এলো, বাদশাহ তখন খানা খেতে বসেছে। ফারমান তৈরি ছিল, ফিরে এলে বাদশাহ সেই দানপত্র হুকুমনামায় দস্তখত করে দেবে। কিন্তু খেতে বসেছে, হাতে খাবার লেগে আছে, কলম ধরা যায় কেমন করে? তার দরকার নেই, নিয়ে এসো ফারমান। দস্তখতের জায়গায় এঁটো হাতে পাঞ্জার ছাপ দিয়ে বললেন, এই আমার দস্তখাত। এই পর্যন্ত বলে একটু ক্ষান্ত হয়েছিলেন বড় কর্তা। ইতিমধ্যে ভোরের আলো ফুটেছিল, আকাশের পূব গায়ে লালের আভা লেগেছিল। দেখেছিলাম বড় কর্তার রাঙা মুখে স্বপ্ন ছড়ানো, নীল চোখের নীল মণিতে যুগ যুগান্তের ছায়া। কোলে তার টিকেট বাবুর অপুষ্ট ঘুমন্ত শিশু। সম্ভবত কিছু পথ আসা গিয়েছিল চওড়া বাঁধানো সড়ক ধরে। ভোরের আলোয় দেখেছিলাম চওড়ায় এক গরুর গাড়ির পথ, যেন রক্তে ধোয়া লাল পথে গরুর গাড়ির চাকার গভীর দাগ, ভাঙা চোরা এবড়ো খেবড়ো কাঁকর পাথরের ছড়াছড়ি। মাঝে মাঝে নদী খাতের মতো গর্ত, তাতে কোথাও গেরুয়া রং, অল্প জলের ধারা কুলকুলিয়ে যায়। মনে হয়েছিল গরুর গাড়ি যেন দলা মোচড়া হয়ে চলেছে, লাফিয়ে কাত হয়ে গোত্তা মেরে একটা প্রকাণ্ড বিদঘুটে পশুর মতো, যার ওপরে বসে আমার হাড় গোড় মরমরিয়ে যাচ্ছিল। অথচ প্রায়ই ধানের ক্ষেত আকাশতলায় ঢেউ খেলেছিল। তবে সেই সব ধানের ক্ষেত তেমনি এলোমেলো, উঁচু নিচু। বড় কর্তা হেসেছিলেন, যেন স্বপ্নে বলছিলেন, বাদশার হাতের ছাপ পাওয়া সেই ফারমানটা আজও আমাদের কাছে আছে। ফার্সিতে লেখা, তখনকার দিনের কাগজ। পুরনো হয়েছে, কিন্তু এখনো বেশ শক্ত। বাদশার ফারমান, এঁটো হাতের পাঞ্জার ছাপ। চোখে দেখিনি কখনো, কৌতূহলে যেন মরে গিয়েছিলাম। জিজ্ঞাসা করেছিলাম, আমাকে একটু দেখাবেন? বলেছিলেন, কেন দেখাবো না, ওটা তো আমাদের বাড়িতে আমার কাছেই আছে, আমরা বড় তরফ কিনা তাই। মনের কি ব্যাপার দেখো, ভেবেছিলাম বাদশাহ কি খাবার খেয়েছিলেন, কেমন তার রং। বাদশাহ যখন কাবাব কোপ্তা নিশ্চয়, কাগজে কি ঠিক সেই রং এখন আর আছে? আর সেই গন্ধ, সেও আবার কথা বটে। বাদশার খাবারের গন্ধ নেবে কি হে? নিষিদ্ধ খাবার না? তাহলে নৈকস্য কুলীন ব্রাহ্মণেরা সেই অস্পৃশ্য দলিল হাতে পেতে নিয়েছিলেন কেমন করে? যার যায়নি।
সে কথা জিজ্ঞেস করার সাহস হয়নি। দেখেছিলাম রাজা তখন আপন ঘরে, অথচ সেই সময় মনে পড়েছিল আর এক কিস্সা। বইয়ে পড়েছিলাম, তা বলে কবুল করতে পারবো না সে কিস্সা ঐতিহাসিক। যার থেকে প্রবাদ হলো নবাব খানজা খাঁ। সেই নবাব খান জাহান খাঁয়ের দরবারে নাকি কাজ করতেন দুই ব্রাহ্মণ। নবাব তাঁদের ভোজের নিমন্ত্রণ করেছিলেন। তারা কানে আঙুল দিয়ে জিভ কেটে বলেছিলেন, দুর্গা দুর্গা, তাই কি কখনো হয়? সে খাদ্য আমাদের স্পর্শ করতে নেই, এমনকি ঘ্রাণেনও অর্ধভোজনও, তাতেও পতিত হতে হয়। নবাব যেন মার্জনা করেন। নবাব তখন চালাকি করলো, মনে মনে বলল, দেখাচ্ছি তোমাদের বামনাইগিরি। এমন জায়গায় নিষিদ্ধ মাংসের রান্নার ব্যবস্থা করলো যেখান দিয়ে সেই ব্রাহ্মণদেরই যেতে হয়। আড়ালে রান্না চাপানো হলো, ভুরভুর করে তার গন্ধ ছড়ালো, রসুনে পেঁয়াজে মশলায় ঘিয়ে, যাকে বলে খুশবু। ব্রাহ্মণেরা যাবার পথে গন্ধ পেলেন, নবাবকে গিয়ে বললেন, কাছেই কোথাও রান্না হচ্ছে, তার গন্ধ পেলাম। নবাব বলল, পেয়েছেন? চলুন তাহলে দেখিয়ে নিয়ে আসি কি রান্না হচ্ছে। দেখতে গিয়ে তো ব্রাহ্মণদ্বয়ের চক্ষু কপাল। খান জাহান খাঁ হেসে বললেন, ঘ্রাণেনও অর্ধভোজনং, সংবাদটা আপনাদের সমাজপতিদের জানানো দরকার। জানানো হলো, তাঁরাও পতিত হলেন। তাই যখন হলেন তখন নবাবের নিমন্ত্রণ রাখায় আপত্তি কি? নিষিদ্ধ মাংস তো খাওয়া হচ্ছে না, আর এদের থেকেই নাকি পিরালি ব্রাহ্মণের সৃষ্টি। সাচ্চা ঝুটা পুচ করো না, এই অধম ইতিহাসের কবুল খেতে পারবে না। আমি বড় কর্তা রায়মশাইকে জিজ্ঞাসা করেছিলাম, তারপর? বড় কর্তা বলেছিলেন, তারপর অনেক কথা, অনেক দ্বন্দ্ব, যুদ্ধ, দেশে দেশে ছুটোছুটি, শেষ পর্যন্ত এই মলুটিতে। রাজা আখ্যা পেয়েছিলাম দিল্লির বাদশার কাছ থেকেই, এখনো সেই নামটা ঘোচেনি। আমাদের তো বাবা, দেখতেই পাচ্ছ। বলে নীল নীল শিরা জাগা অপুষ্ট গোরা শিশুটির দিকে তাকিয়েছিলেন। কি ভেবেছিলেন কে জানে। বোধহয় টিকিট কালেক্টর তার কোলে আর একজন রাজার বংশধরকে দেখেছিলেন। তারপর হঠাৎ মুখ তুলে বলেছিলেন, তবে হ্যাঁ, যদি মনে করে থাকো রাজাদের মস্ত মস্ত বাড়ি দেখবে, চকমেলানো থাম, জোড়া জোড়া অট্টালিকা, তাহলে ঠকবে। মলুটির রাজারা নিজেদের বাস্তু কখনো পাকা করেনি, সব মাটির দেয়াল, খড়ের চাল। সে আবার কি, রাজার বাড়ি অথচ মাটির দেওয়াল, খড়ের চাল? এমন তো শুনিনি। মুখ ফুটে কিছু জিজ্ঞেস করতে হয়নি। বড় কর্তা রাঙা মুখে হেসে বলেছিলেন, প্রথম আমলে হয়েছিল, তারপরে একবার নতুন রাজবাড়ি ধসে পড়েছিল, তাতে অনেকেই মারা গেছিল। সেই থেকে মৌলিক্ষার আদেশ, পাকা বাড়ি আর কোনো দিনও হবে না, হয়ও নাই। বাড়ি কেন ধসেছিল, মৌলিক্ষা কেন আদেশ দিয়েছিলেন, এ দুয়েতে জোর মেলাতে যেতে তুমি এক আদি বংশের রূপকথা শোনো। বড় কর্তা আবার হাসেন, বলেন, তার জন্য ভেবো না যে রাজারা ইট গেথে কিছু করে নাই। করেছে, পূজার দালান করেছে, নাট মন্দির করেছে। মলুটি হলো মন্দিরের দেশ, যত ঘর তত মন্দির, তার চেয়েও বেশি। পাকা মন্দির, কোটি কোটি ইট আছে মলুটিতে, তার হাজার হাজার ইটে মূর্তি, ফুল সব আঁকা আছে। বলেই হঠাৎ চোখ তুলে সামনের দিকে তাকিয়েছিলেন, বলে উঠেছিলেন, ওই যে দেখা যায় মলুটি, আমরা এসে পড়েছি। গাড়িটা তখন গড়িয়ে নামছিল নিচে, মাজরা পাথরের মতো কিম্ভূত আকৃতি ভূমি। পাথরই আসলে, যেন একটা অতিকায় জীব রক্তাক্ত হয়ে পড়েছিল উপুর হয়ে। গাড়িটা সেই রক্তাক্ত বাঁকা পিঠের ওপর দিয়ে হুড়মুড় করে নামছিল। তখন রোদ উঠেছিল, ভূমির রক্তাভা দেখে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। গাড়ির ছই শক্ত করে ধরে চোখ তুলে দেখেছিলাম, ঘর নয়, বাড়ি নয়, গাছপালা নয়, উতরাইয়ের পরে চড়াইয়ের গায়ে প্রথম দেখেছিলাম মন্দির, লাল রং মন্দির, গায়ে তার অস্পষ্ট কারুকার্য ছাপ। তারপরে মলুটিতে কত মন্দির দেখেছিলাম, কিন্তু তার আগে উপুর হয়ে পড়া মাজরা পাথরের লাল গাবে গাড়ি যেভাবে নেমেছিল, তাতে ছইয়ের মুখ ছাটের কঞ্চিতে কপাল বাঁচাতে পারিনি। ঠোঁটে লিখেছিল জব্বর, যেন কাঠপিঁপড়ের হুল ফোটানো দংশনে একখানি ডাঁসা লাল বৈচি ফল ফুটেছিল ঠোঁটে। রাজা রায়মশাই ডুকরে উঠেছিলেন, আহা বাবা, চোট পেলে? বলে আগুন রঙা হাতখানি আমার মুখে মাথায় বুলিয়েছিলেন। তারপরে কি আর চোট বলে কিছু থাকে? আমি তো তখন আর এক মফস্বল শহরের রেল স্টেশনের টিকেট বাবুকে দেখছিলাম না, দেখছিলাম মলুটির রাজাদের বড় তরফের রাজবংশধর। স্নেহে বিগলিত মুখ যদি দেখে থাকো, তবে সেই রাঙা মুখে সেরকমটাই দেখেছিলে। কথার সুরে ভাবেও সেই টলটলানো তরঙ্গ, সেই যে বলে না, বাবা ছাড়া কথা নেই, বাছা ছাড়া সম্বোধন নেই, সেই রকম। তা বলে ভেবো না দদ দিয়ে কথা, একেবারে আধ গলানো বচন। বলেছিলাম, না এমন কিছু। দাঁড়াও হে, কথা শেষ করবে কি, তার আগেই বড় কর্তা গলায় হাঁকার উঠেছিল, অয়, আরে অয় সানা, সামাল দে কেনে, লক্ষণ করবি নাকি? হাঁকার মানে গর্জন না, সেই যে তালপুকুরের ঘটি রোপে না, 7 পুরুষ আগের ঘিয়ের গন্ধে হাত চাটে, 12 শরিকের জমিদারি, 13 নম্বর কর্তা তর্জন গর্জন করেন, সেরকম না। উদ্বেগে হাঁকার দিয়েছিলেন, অতিথির চোট লাগাতে মনেতে চোট পেয়েছিলেন যে।
প্রজাও সেই রকম। পথের পাথুরে ঢলে যে বলদ সামলানোর চেষ্টা করেনি তা নয়, আওয়াজেই তার প্রমাণ ছিল। ই দেখো হে, দেখ দেখ দেখ, সোরের গো ধরালছে, ইহ ইহ ইত্তাকার। বড় কর্তা শুনে জবাব দিয়েছিল, অয় গো বড় কর্তা, বুলেন কেনে? হারামজাদারা ঘরের গন্ধ পেয়েছে যে, গায়ে ঢুকছে কি না? নইলে আর ঘরমুখো গরু বলেছে কেন? মানুষের কথাই বলো, সারাদিনের শ্রম সেরে ঘরের মুখে ঢল নামে, পশুদেরও সেই রকম। তখন যত তাড়াতাড়ি হয় কাঁধ থেকে জোয়াল নামিয়ে টুকুস করে খড়ে জলে মুখ দিতে হবে। যত নাজদিক তত অসবুর। রায়মশাই হেসেছিলেন। এমতো অবস্থায় প্রজাকে কি আর বলবেন, বলদকেই বা কি বলবেন। বলেছিলেন, তোমাদের তো অভ্যেস নেই এরকম, আমরা ঠিক সামলে নিতে পারি। ওদিকে তখন প্রচন্ড হাঁক উঠেছিল, যা যা যা, চল 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 কেনে? দেখেছিলাম সেই গদাইয়ের বিটা লারান, তার গাড়ি আমাদের আগে 8খানা চাকা জলে ডুবিয়ে আছড় পাছড় করছে। সেই গাড়িতে রায়গিন্নি ও সন্ততিগণ। অবাক হয়ে ভেবেছিলাম, ই দেখো, আবার জল এলো কুত্থা থিকা হে, যেন কলকলিয়ে যাচ্ছিল, আওয়াজে ছলছলানো। জিজ্ঞেস করেছিলাম, খানা নাকি? রায়মশাই বলেছিলেন, না বাবা, খানা না, কাঁদর। কাঁদর? জলাশয়ের তেমন নাম আগে কখনো শুনিনি। সে বিষয়ে রায়মশাইয়ের ধ্যান ছিল। বুঝিয়ে দিয়েছিলেন, ওই তোমাদের নদীর মতন আর কি, কাছে পিঠে পাহাড় আছে তো, সেখান থেকেই একটা ধারা নেমে এসেছে। এখানকার লোকেরা কাঁদর বলে, নদীও বলে। মলটির লোকেরা বলে সতীঘাট। মলুটিকে মলটি সেই প্রথম শুনেছিলাম। বাঙালির যেমন চরিত্র, সবকিছুকেই সে তার একটা চলতি নামে ডাকে। তার মধ্যে আপন বোধের পরিচয়। কৃষ্ণ যেমন কেষ্ট, বিষ্ণু যেমন বিষ্টু। অমন করে না বললে যেন বলার জুত হয় না। কিন্তু সতীঘাট কেন? পুচ করার আগেই খবর দিয়েছিলেন, এই কাঁদরের ঘাটে সতীদাহ হয়েছিল। সেই সতীদাহ না, যে স্বামীর সঙ্গে পুড়ে মরা। কি বলবো বাবা তোমাকে, সে যেন তার থেকে বেশি। বলি শোনো। তখনও বুঝতে পারিনি কোন রাজ্যে গিয়েছি, যে রাজ্যে কিংবদন্তির শেষ নেই। সেটা কিংবদন্তির মায়ের দেশ, অজস্র তার সৃষ্টি। এদিকে যখন সানা এই গাড়ি সামলে রেখেছিল লারানের অপেক্ষায়, কেননা লারানের গাড়ি কাঁদর না পেরোলে সানার প্রতিবন্ধক, তখন বড় কর্তা বলেছিলেন, আমাদের বংশে এক ধার্মিক রাজা ছিলেন, তার নাম রাখরচন্দ্র। তিনি সুখ সংসার স্ত্রী পুত্র ত্যাগ করে পুরীতে জগন্নাথ দেবের কাছে ঠাঁই নেবেন, এই ছিল প্রতিজ্ঞা। রানীকে বললেন, ছেলেরা রইল, সংসার দেখবে, রাজত্ব দেখবে, তুমি দেখবে তাদের। রানী বললেন, তা হয় না, আপনাকে ছাড়া আমার জগৎ সংসারে কিছু নাই। যেতে চান আমাকে নিয়ে চলুন, আপনাকে ছেড়ে আমি একদিনও বাঁচব না। রাজা তা শুনলেন না, তিনি যাবেনই। তখন রানী বললেন, বেশ, যাবেন, তবে সামনের পূর্ণিমা পর্যন্ত থেকে যান, এই প্রার্থনা। রাজা সে কথা রাখলেন। তারপর সেই পূর্ণিমা এলো। রানী ভোরবেলা স্নান শুদ্ধ হয়ে চেলি পরে বাড়ির তুলসী তলায় গিয়ে শুলেন। ঝিকে বললেন স্বামী আর ছেলেকে ডেকে দিতে। তাঁরা যখন এলেন তখন তিনি স্বামীকে বললেন, আমার মাথায় পা ছুঁয়ে আপনি বসুন, ছেলেরা আমাকে ঈশ্বরের নাম শোনাক, আমার যাবার সময় হয়েছে, বেশি দেরি নাই। রাজা তৎক্ষণাৎ তার কথা মতো কাজ করলেন। জিজ্ঞেস করলেন, কেন তুমি যাও? রানী বললেন, আজ পূর্ণিমা, কাল আপনি চলে যাবেন, তখন আর আমি থাকবো না, আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না। এ কথা বলে রানী সজ্ঞানে মারা গেলেন। তখন তাকে এই কাঁদরের ধারে এনে দাহ করা হয়েছিল। হুই ডান দিকে পশ্চিমে, সেই থেকে সতীঘাট, সেই থেকে সতীঘাটি মলটির শ্মশান। বুঝলে বাবা, সেই হলো মলটির গঙ্গা।